হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলি নিয়ে এসেছি। এবং আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 10, অর্থাৎ 10 নাম্বার ক্লাস আজকের এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 9 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেব, তার মধ্যেই তোমরা যদি সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্নতে কি বলেছে, ম্যালাকাইট কার আকরিক? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে তামার আকরিক হলো ম্যালাকাইট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই ম্যালাকাইটের রং কেমন। এর রং হচ্ছে গাঢ় সবুজ রং হচ্ছে ম্যালাকাইটের রং। এবং ম্যালাকাইট হচ্ছে তামার একটি আকরিকের নাম। বর্তমানে গয়না ও ঘর সাজানো কাজে ব্যবহৃত হয় ম্যালাকাইট। পরবর্তী প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, ওকোয়া রিজিয়া বা অম্লরাজ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 3 ভাগ ঘন HCl 1 ভাগ ঘন HNO3 কে বলা হয় অম্লরাজ বা ওকোয়া রিজিয়া। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। একে রাজকীয় জলও বলা হয় কারণ এটি সোনা অর্থাৎ গোল্ড, প্লাটিনামের মতো রাজকীয় এবং নিষ্ক্রিয় ধাতুকেও গলিয়ে ফেলতে পারে, তাই তাকে অম্লরাজ বলা হয়। HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে বলা হয় 3 ভাগ HCl 1 ভাগ নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অকোয়া রিজিয়া। নেক্সট প্রশ্ন দেখো, 3 নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিহার রাজ্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে 2011 জনগণনা অনুযায়ী বিহার প্রথম এবং পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে দ্বিতীয় হচ্ছে জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। এবং বিহারের জনগণনার কথা যদি বলা হয়, জনঘনত্বের কথা যদি বলা হয়, বিহার রাজ্যের জনঘনত্ব হচ্ছে 1106 জন পার বর্গ কিলোমিটার হচ্ছে জনঘনত্ব, এবং পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে রয়েছে। পরবর্তী প্রশ্ন হলো 4 নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তিস্তা নদীকে বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে তিস্তা সিকিমে জেমু হিমবাহ নামে পরিচিত। কোথায়? জেমু হিমবাহ, তোমরা মনে রাখবে হিমবাহ উৎপন্ন করেছে। এবং বর্ষাকালে উত্তরবঙ্গে এই নদী ভয়ানক বন্যার সৃষ্টি করে, তাই একে ত্রাসের নদী বলা হয়। এর পাশাপাশি মনে রাখবে দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। নেক্সট প্রশ্ন 5 নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 42টি হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা। এর মধ্যে সাধারণদের জন্য রয়েছে 30টি আসন সংখ্যা, অর্থাৎ জেনারেলের জন্য রয়েছে 30টি আসন সংখ্যা, এবং তপশিলি জাতি অর্থাৎ এসসিদের জন্য রয়েছে 10টি আসন সংখ্যা, এবং এসটিদের জন্য রয়েছে 2টি আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে। এটি হচ্ছে লোকসভার আসন সংখ্যা, অর্থাৎ 30 10 হচ্ছে 40 প্লাস 2 হচ্ছে 42টি হচ্ছে লোকসভার আসন সংখ্যা। এছাড়াও যদি বলা হয় রাজ্যসভার আসন সংখ্যা কত, রাজ্যসভার কথা যদি বলা হয় রাজ্যসভা, সেখানে হয়ে যাবে 16টি রয়েছে আসন সংখ্যা রাজ্যসভার পশ্চিমবঙ্গে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? এবং আজকের এই ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্বন্ধে সব প্রশ্ন।
জেলার সংখ্যা হয়ে যাবে 23টি রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমানে জেলা। এবং সর্বশেষ গঠিত জেলার কথা যদি বলা হয় পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান হচ্ছে সর্বশেষ জেলা, যেটি 2017 সালে এই জেলাটি গঠিত হয়েছে। সরকার আরো 7টি নতুন জেলার ঘোষণা করেছে, এবং তবে সেগুলি হচ্ছে প্রশাসনিকভাবে এখনো চালু হয়নি। নেক্সট হচ্ছে 7 নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা পরিমাণ কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 14.2% হচ্ছে পশ্চিমবঙ্গের জনভূমির শতকরা পরিমাণ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বর্তমানে পশ্চিমবঙ্গের বনভূমির কথা যদি বলা হয়, নতুন একটি রিপোর্ট এসেছে, সেই রিপোর্ট অনুযায়ী হয়ে যাবে বর্তমানের কথা যদি বলা হয় 18.96% রয়েছে বর্তমানে। তবে পুরনো তথ্যে অনেক জায়গায় তোমরা 14.2 পাবে, বা 13 বা তোমরা কোথাও কোথাও 13.35ও পেয়ে যাবে, কিন্তু বর্তমানে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে 18.96। পুরনো বইয়ে তোমরা 14.2 পাবে, এবং অপশনের উপর নির্ভর করছে। যদি 14.2 থাকে এটা হয়ে যাবে, যদি তার জায়গায় যদি 18.96 থাকে পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ, তখন হয়ে যাবে 18.96%। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ দেশ কতগুলি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে 3টি রাষ্ট্র রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী, এবং সেই রাষ্ট্রগুলির কথা যদি বলা হয় নাম কি? এক হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কথা যদি বলা হয়, বাংলাদেশ হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের। এছাড়াও রয়েছে নেপাল এবং ভুটান। এই 3টি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কয়টি? এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। রাইট অ্যান্সার হয়ে যাবে 5টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যগুলির মধ্যে উড়িষ্যা রাজ্য রয়েছে, 5টি রাজ্যের মধ্যে উড়িষ্যা, তাছাড়াও রয়েছে ঝাড়খণ্ড রাজ্য, সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে। তাছাড়াও রয়েছে বিহার, সিকিম এবং অসম। এই 5টি রাজ্যের সাথে রয়েছে পশ্চিমবঙ্গের সীমানা, এবং সবচেয়ে বেশি সীমানা বা দীর্ঘ সীমানা রয়েছে কার সাথে? ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে রয়েছে সবচেয়ে দীর্ঘ সীমানা, এবং সবচেয়ে কম রয়েছে সিকিম রাজ্যের সাথে। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে দক্ষিণ 24 পরগনার সদর দপ্তর কোথায়? আলিপুর। আলিপুর হচ্ছে দক্ষিণ 24 পরগনার সদর দপ্তর, এবং এটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম জেলা, এবং সুন্দরবনের বড় অংশ এই জেলায় অবস্থিত। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? সঠিক উত্তর কি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের। রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কলকাতা জেলার সম্পূর্ণ অংশ হচ্ছে শহরাঞ্চল, এখানে কোনো গ্রাম পঞ্চায়েত নেই। কলকাতায় কোনো গ্রাম পঞ্চায়েত নেই, তোমরা মনে রাখবে, এবং পশ্চিমবঙ্গের এটি ক্ষুদ্রতম জেলা। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা কোন জেলায় রয়েছে? সর্বাধিক জনসংখ্যা কোন জেলায় রয়েছে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি শুধু পশ্চিমবঙ্গের নয়, তোমরা মনে রাখবে 2011 সালের জনগণনা অনুযায়ী সমগ্র ভারতের মধ্যে সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, এবং থানে জেলার পরেই রয়েছে এটি উত্তর 24 পরগনা। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত প্রতি বর্গ কিলোমিটারে? তোমরা মনে রাখবে 2011 জনগণনা অনুযায়ী 1029 জন হচ্ছে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে। অপশন এ সঠিক উত্তর।
এছাড়াও তোমরা মনে রাখবে 2001 সালে এটি ছিল 903 জন ছিল প্রতি বর্গ কিলোমিটারে। 2001 সালের জনগণনা অনুযায়ী ছিল 901 জন প্রতি বর্গ কিলোমিটার, এবং গত এক দশক অর্থাৎ 2011 জনগণনা অনুযায়ী 1029 জন হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব। নেক্সট 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসন সংখ্যার কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভার 16টি রয়েছে আসন সংখ্যা। একটু আগেই বললাম তোমাদেরকে। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর হচ্ছে মেয়াদ রাজ্যসভার সদস্যদের, এবং রাজ্যের বিধানসভার বিধায়করা তাদেরই নির্বাচিত করেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বিধানচন্দ্র রায়, এবং তাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকারও বলা হয়, এবং প্রথম হলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। নেক্সট 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে পদ্মাজা নাইডুর কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সময়ের একজন রাজ্যপাল ছিলেন। তিনি একজন ছিলেন রাজ্যপাল ছিলেন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সান্দাকফু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3636 মিটার হচ্ছে এর উচ্চতা। সান্দাকফু শব্দের অর্থ কি? সান্দাকফু শব্দের অর্থের কথা যদি বলা হয়, এর অর্থ হচ্ছে বিষাক্ত উদ্ভিদের পাহাড়। ওকে, এটির নাম হচ্ছে বিষাক্ত উদ্ভিদের পাহাড় এর সম্পূর্ণ নাম, কারণ এখানে প্রচুর একোনাইট গাছ জন্মায়। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে সুন্দরবনের কথা যদি বলা হয়, 1987 সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়, এবং এটি ভারত ও বাংলাদেশের উভয় দেশেই বিস্তৃত। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটি হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সজনেখালি মূলত পাখিরালয় হিসাবে পরিচিত। সজনেখালি কি জন্য বিখ্যাত? এখানে হচ্ছে পাখিরালয়ের জন্য বিখ্যাত। এখানে ওয়াচ টাওয়ার থেকে বন্য প্রাণী পর্যবেক্ষণ করা হয়। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভরতপুর কি জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুমির প্রকল্প। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সুন্দরবনের লোথিয়ান দ্বীপের কাছে অবস্থিত, এবং এটি পশ্চিমবঙ্গের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। নেক্সট প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, চিন্তামণি কর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? চিন্তামণি কর অভয়ারণ্যের কথা যদি বলা হয়, রাইট উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দক্ষিণ 24 পরগনা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কলকাতার গড়িয়া অঞ্চলের কাছে অবস্থিত। স্থানীয়ভাবে এটি কয়ালির বাগান নামে পরিচিত। এটি মূলত পাখি এবং প্রজাপতির জন্য বিখ্যাত। নেক্সট 22 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে প্রচুর কি থাকে? বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রচুর হরিণের জন্য এটি বিখ্যাত। নেক্সট প্রশ্ন 23 নাম্বার, পশ্চিমবঙ্গের প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি?
এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমাচার দর্পণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল এই সমাচার দর্পণ সংবাদপত্রটি। ভারতের প্রথম সংবাদপত্রের কথা যদি বলা হয় হিকির বেঙ্গল গেজেটেড। ওকে, বেঙ্গল গেজেটেড, যেটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয় তার শিলাদইয়ের বসবাসের সময়কালকে। তার প্রথম ছোট্ট গল্প কি? তার প্রথম ছোট গল্পের কথা যদি বলা হয়, তার প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিনী। ভিখারিনী হচ্ছে তার প্রথম ছোট গল্প, এবং প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা, এগুলি সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। নেক্সট 25 নম্বর প্রশ্ন, বেনের মেয়ে উপন্যাসটি কার সৃষ্টি? সঠিক উত্তর হয়ে যাবে হরপ্রসাদ শাস্ত্রী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 26 নম্বর, মেঘনাদ বধ কাব্য কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1861 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ 1861 খ্রিস্টাব্দে, কারণ এই বছরই রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন এবং মেঘনাদ বধ কাব্য অমৃতঘাত ছন্দের রচয়িতা। তো তোমরা মনে রাখবে এই মেঘনাদ বধ কার রচনা? এই কাব্যটি হচ্ছে অমৃতাক্ষর ছন্দের রচনা। নেক্সট 28 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন। হুতুম প্যাঁচার নকশা রচনা করেছেন কালীপ্রসন্ন সিংহ এবং তিনি মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন। হুতুম প্যাঁচার নকশা ছিল কলকাতার বাবু কালচারের ব্যঙ্গ করে এই হুতুম প্যাঁচার নকশাটি লেখা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, আদর্শ হিন্দু হোটেল পথের পাঁচালী কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন সত্যজিৎ রায়ের কথা যদি বলা হয়, সত্যজিৎ রায় পথের পাঁচালী এই সিনেমার কথা যদি বলা হয়, পথের পাঁচালী সিনেমা সেখানে হয়ে যাবে সত্যজিৎ রায় বানিয়েছিলেন এবং তার জন্য তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন অস্কারে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন পথের পাঁচালী সিনেমা বানানোর জন্য, এবং এই গ্রন্থটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং শরৎচন্দ্রের কথা যদি বলা হয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি রচনা করেছিলেন। পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। নেক্সট 30 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা ঝরা পালক কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, এগুলি সবই হচ্ছে জীবনানন্দ দাশের রচনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে রূপসী বাংলার কবি বলা হয় তাকে। এর পাশাপাশি তার মৃত্যুর পর রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছিল। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, কার মৃত্যুর পর এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশ পায়? জীবনানন্দ দাশের মৃত্যুর পরে তার এই কাব্যগ্রন্থটি প্রকাশ পায়। নেক্সট 31 নম্বর প্রশ্ন কি বলছে দেখো এখানে, গণদেবতা এবং হাঁসুলি বাঁকের উপকথা কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হাঁসুলি বাঁকের উপকথা, তাছাড়াও গণদেবতা, আরোগ্য নিকেতন, এগুলি সবই হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে তিনি 1966 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ সম্মান পেয়েছিলেন। জ্ঞানপীঠ সম্মানও তিনি পেয়েছিলেন 1966 সালে। নেক্সট প্রশ্ন হলো 32 নম্বর প্রশ্ন,
হাজার মা এবং অরণ্যের অধিকার কার লেখা? হাজার মা, অরণ্যের অধিকার, এইগুলো সবই হয়ে যাবে মহাশ্বেতা দেবী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং অরণ্যের অধিকারের কথা যদি বলা হয়, এটি বিরসা মুন্ডার জীবন অবলম্বন লেখা। নেক্সট 33 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা কার লেখা? এগুলি সবই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পদ্মা নদীর মাঝি উপন্যাসে জেলেদের জীবন এবং তার পাশাপাশি তোমরা মনে রাখবে পুতুল নাচের ইতিকথা, এগুলি সবই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। 34 নম্বর প্রশ্ন, প্রথম আলো উপন্যাসটি কার লেখা? প্রথম আলো উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সুনীল গঙ্গোপাধ্যায়। প্রথম আলো সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এছাড়াও তোমরা মনে রাখবে নীল লোহিত ছদ্মনামে তিনি পরিচিত। তার ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। এবং তোমাদের পরীক্ষাতে এবং ছদ্মনাম সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে, তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ছদ্মনাম সম্বন্ধে। এবং আজকের এই ভিডিওতে আমাদের লাস্ট প্রশ্ন, যেটা তোমাদের জন্য, কোনি কার লেখা? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং আজকের এই ভিডিওতে তোমরা 35টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।